নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। স্বাস্থ্যের গৌরব নিয়ে আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সব থেকে বেশি করে যেটা চাই তা হলো নিজেদের সুস্থতা। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম বিষয় হলো আমাদের সব সময় যেভাবে ভুগতে হচ্ছে জ্বর, কাশি, সর্দি, এই সমস্ত বিষয় নিয়ে। মরশুমের বদল মানেই ভাইরাল ফিভারের সংক্রমণ। বন্ধ নাক, কান, বসে গেছে গলা, রোগ উপশমের সেরা প্রতিষ্ঠান ঘোষ ইএনটি ফাউন্ডেশন। ডক্টর তুষারকান্তি ঘোষের হাত ধরে পথ চলা শুরু হয়েছে। উন্নত চিকিৎসা সেবা, প্রযুক্তি এবং অত্যাধুনিক সুযোগ সুবিধার বিখ্যাত প্রতিষ্ঠান। দক্ষ ইএনটি বিশেষজ্ঞদের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা হয়। যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালের তুলনায় কম খরচে পরিষেবা প্রদান করা হয়ে থাকে। চিকিৎসা জগতে এই বিরাট যুগান্তকারী বদলের জন্য রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব ঘোষ ইএনটি ফাউন্ডেশনকে জানায় বিশেষ সম্মান। আমাদের সঙ্গে ডক্টর তুষারকান্তি ঘোষ রয়েছেন, ডিরেক্টর ঘোষ ইএনটি ফাউন্ডেশনে। আপনাকে স্বাগত জানাই। এবং আরও বেশ কিছু ভোগান্তি, আরও বেশ কিছু আমাদের ভালো থাকার চাবিকাঠি আরও কিছু কিছু বিশেষজ্ঞর কাছে রয়েছে। যেরকম ধরুন, দিনভর দৌড়ঝাঁপ, ব্যস্ত শেডিউল, লড়াই রোদের সঙ্গে, ধুলো ময়লার সঙ্গে। ত্বকের যত্ন নিতে ভরসা একটাই, স্কিন বি। উন্নত কসমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে উজ্জ্বল ত্বকের যত্ন নেওয়ার অন্যতম ঠিকানা। যে কোনো সময় একেবারে কনফিডেন্ট দেখাবে আপনাকে। একেবারে বিশেষজ্ঞদের মাধ্যমে মাত্র 30 মিনিটে আপনি পেয়ে যেতে পারেন কোমল ত্বক। পুরো ব্যাপারটাই হয়ে যাবে নিডললেস। এই কর্মকাণ্ডের জন্য রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব জানায় কুর্নিশ। চিকিৎসা জগতে এই বিরাট যুগান্তকারী বদলের জন্য রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব স্কিন বি অ্যান্ড এস্থেটিক ও ওয়েলনেসকে জানায় বিশেষ সম্মান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর দৈপিকা চক্রবর্তী, কসমেটোলজিস্ট, ফাউন্ডার অ্যান্ড ওনার অফ স্কিন বি এস্থেটিক অ্যান্ড ওয়েলনেস। আপনাকে স্বাগত জানাই। সবার আগে আমি ডক্টর তুষারকান্তি ঘোষের কাছে কথাটা বলবো, আপনার সঙ্গে কথা বলবো, কারণ এই যে বলছিলাম যে আমরা এই মুহূর্তে সত্যি জানি না যে আবহাওয়ার খামখেয়ালিপনায় কখন বৃষ্টি আসবে, কখন রোদ হবে, কখন ঠান্ডা লাগবে, এরকম একটা তারতম্য সবসময় থাকছে আবহাওয়ার। তার জন্য জ্বর, সর্দি, কাশি, ভাইরাল ফিভার এগুলো থেকেই যাচ্ছে। এই জায়গা থেকে একজন ইএনটি স্পেশালিস্ট হিসেবে আপনি কি বলবেন, কিভাবে সুস্থ থাকা যায়? দেখুন, সুস্থ থাকার চাবিকাঠি রোগ হওয়ার পরে ওষুধ খাওয়া নয়, তার প্রতিরোধ। আগে প্রিভেনশন বলা হতো, যে প্রিভেনশন করতে হবে। তার মানে আপনি যে এইগুলো বললেন, মানে ভোগাটা আটকাতে হবে। তো আপনি ঠান্ডা জলে হঠাৎ করে চলে গেলেন, ধোঁয়া ধুলোর মধ্যে চলে গেলেন, তাহলে আপনার যদি কিছু প্রি এক্সিস্টিং মানে আগেই কিছু প্রবলেম থেকে থাকে, সেগুলো তো আপনাকে আরো বেশি ভোগাবে। দেখুন, একই সঙ্গে আমরা 4 জন কোনো সিনেমা দেখতে গেলাম, তো একজন ভুগবে, তো বলে আমার সর্দি কাশি, ধাত। এই যে ধাত কথাটা ডাক্তারিতে বিশ্বাস করি না আমরা। আচ্ছা, ধাত বলে কিছু হয় না, তার মানে কিছু প্রবলেম আছে তাদের, মানে ক্রনিক ব্যারাম বলে কিছু হয়। ক্রনিক ব্যারাম আছে, তার মানে প্রবলেম আছে। আচ্ছা, দেখুন, উনি বলেন যে আমার একটু অ্যালার্জি, কিন্তু নাকটি তার কিন্তু বন্ধ আছে, মানে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যেটাকে বলি। নাকের ভিতরে হয়তো পলিপ আছে, নাকের ভিতরে অ্যাডিনয়েড, নাকের পিছনে গ্ল্যান্ড থাকে, সব টিস্যু। বাচ্চাদের যেমন থাকে খুব বেশি, বড়দের ক্ষেত্রে অনেকের কমে যায়, অনেকের কিন্তু বড়ই থাকে। তো এই যদি থাকে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু আপনার ভোগান্তিটা অনেক বাড়িয়ে দেবে। আপনি একটা সিম্পল ভাবুন, একটা নাককেই ভাবুন, এটাকে ভাবুন একটা নাক, এয়ার ড্রেন। তো এই ড্রেনটা যদি পুরো হাওয়া যায়, পুরো ফ্রি, তাহলে সমস্যার সমাধান, তাহলে ভোগান্তি কম। কিন্তু আমি ড্রেনটাকে 90% বন্ধ করে দিলেন, ঠিক আছে? তাহলে বন্ধ করে দিলে তাহলে ওই ড্রেনের সবসময় নোংরা জমবে। এই নোংরাটার সঙ্গে সবসময় নোংরার মধ্যেই রয়েছেন, কিন্তু জানলেন না আপনি, ভালো ভাবছেন বেশ ঠিকই আছে, এই যে একটু খালি, তাহলে একটু অ্যাটাক হলো, ওই নোংরার 90% 100% চলে গেল, তখনই আপনার ভোগান্তিটা বাড়লো। ঠিক এই জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করবো যে এই যে আপনি ভোগান্তি বেড়ে গেল, 100% বন্ধ হয়ে গেল বা 90% বন্ধ হয়ে রয়েছে, এই জায়গা থেকে ঘোষ ইএনটি ফাউন্ডেশন কিভাবে মানুষকে সাহায্য করতে পারে? দেখুন, আমরা যেটা করি খুব মিনিমাম চার্জে, এমনিতেই সবাই তো পৌঁছাতে একটু অসুবিধা হয়, মানে একটু ভিড়ভাড়টাও আছে স্বাভাবিকভাবেই। ঠিক এই জায়গা থেকে আবার বলি আপনাকে, আমার একজন পরিচিত আপনার কাছে গিয়েছিলেন বা যেতে চেয়েছিলেন, তার কিন্তু বেশ অসুবিধা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট পেতে। তো এইটা একটা খুবই একটু ডিফিকাল্ট, অবশ্যই একটু ওয়েটিং পিরিয়ড চলে, বুকিংয়েও অসুবিধা। কিন্তু আমরা যেটা স্ট্রিনজেন্ট একটা সিস্টেম ফলো করেছি, অ্যাপয়েন্টমেন্ট থাকলে, এবং আরও আমার অ্যাসোসিয়েট 5 জন ডাক্তারবাবু মিলে আমরা চেম্বার করি, সকলে মিলে। তো আমরা যেটা করি, নাক যদি বন্ধ বা বারবার সর্দি কাশিতে ভুগছে, তাকে একটা সিম্পল নেজাল এন্ডোস্কোপি করি। সেখানে বাচ্চা থেকে বড় সবাইকে অজ্ঞান করা ব্যাপার নেই, জাস্ট অবশ করা ওষুধ দিয়ে করে দিই, এবং তাকে প্রপার ডায়াগনোসিস করে দিই।
এই যে বারে বারে যাচ্ছেন একটু ওষুধ দিয়ে দিচ্ছেন চলে যাও, ওটা ব্যাপারটা আমাদের কাছে খুব একটা হয় না। আমরা যেটা করি কমপ্লিট তাকে এক শটেই তাকে ডায়াগনোসিস করি। তার ফলে হচ্ছে কি ওয়েটিং হয়তো একটু বেশি, বুকিং পেতেও হয়তো ডিফিকাল্টি হচ্ছে, কিন্তু ওখানে হয়তো বসেও থাকতে বেশিক্ষণ, কিন্তু কমপ্লিট একদিনের মধ্যে মোটামুটি বুঝিয়ে দিই তাকে। তারপরে যদি তার একটা কোনো স্ক্যান দরকার হয় নিচেতেই আমরা স্ক্যান করি নিয়ে আমাদের একই ছাদের তলায়, তাহলে কি হচ্ছে আপনি প্রপার ট্রিটমেন্টে কিন্তু একদিনে পাচ্ছেন, হয়তো টাইম নষ্ট হলো, কিন্তু অন্য ডিফারেন্ট জায়গাতে মনে করুন যাচ্ছেন একটু অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, একটু অ্যান্টিবায়োটিক জানলেন না আপনার কী রোগ, তারপর অনেকদিন ধরে ভোগার পর যখন আমাদের কাছে আসছে তখন আমরা দেখছি এই প্রবলেম মনে হয়েছে। তো আমরা মনে করি তাকে প্রপার ট্রিটমেন্ট উইথ মিনিমাম কস্ট দেওয়া যায় যদি আপনার আগ্রহ থাকে, যেটা আমরা অনেকটাই এখন সফল হয়েছি। সব কিছু অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট আছে, এমন কোথাও ইস্টার্ন ইন্ডিয়াতে আপনি খুঁজে পাবেন না যেখানে লুমিনাস লেজার 1.5 কোটি টাকা দামের লেজার দুটো আছে। তো এবং কর্পোরেট হসপিটালও ইনভেস্ট করতে চায় না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভেবে ইনভেস্ট করতে চায় না যে কতটুকু ইনভেস্টমেন্ট, কিন্তু আমরা করেছি কেন ভালো কোয়ালিটি অফ সার্জারি, অথচ ওদের চেয়ে 1/3 কস্ট কমে করতে পারি আমি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এবং তার সঙ্গে আমার সব থেকে বেশি করে যেটা মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক অভিভাবকের একটা বড় জায়গা, যে এই যে জ্বর সর্দি কাশি সব বাচ্চার হতেই থাকে, সেই জায়গা থেকে একটা যদি পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় সেই বিষয়টা নিয়েও আপনার সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে আমি একবার ডক্টর দৈপিকা চক্রবর্তীর কাছে আসি। ডক্টর চক্রবর্তী, আমরা জানি যে এই যে আমি যখন রূপের কথা বলছি, রূপের কথাটা হয়তো শুনলে মনে হয় যে এটা নিয়ে কেনই বা এত কথা বলবো, চিকিৎসার কি প্রয়োজন, একটু ফেসিয়াল করে নিলাম, একটু স্নো পাউডার কিছু মেখে নিলাম হয়ে গেল। ব্যাপারটা কি এতটাই সহজ? কারণ অনেকের অনেক রকমের সমস্যা থাকে, এজিংয়ের সমস্যা, রিঙ্কলের সমস্যা, জলাইন নিয়ে সমস্যা, এই ব্যাপারগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায়? একদম, এটা শুধু রূপের ব্যাপার নয়। রূপ বা যেটা আমরা ট্রিটমেন্ট করছি স্কিন অথবা হেয়ার, এটা কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড টু আর কনফিডেন্স। আজকে আমরা এখানে সবাই আছি, আমরা প্রত্যেকে কিন্তু নিজের স্কিন আর নিজের হেয়ার নিয়েই সব জায়গায় যাই এবং সেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। তো এখন প্রত্যেকেই নিজের স্কিন এবং হেয়ার সম্বন্ধে কনসার্ন, কারণ এটাকে আগে যেরকম সবাই নেগলেক্ট করতো, এখন কিন্তু অনেকেই এটাকে প্রমোট নিজের কথা মাথায় রাখছে। তো সেক্ষেত্রে স্কিনবি যেটা করে সেটা হচ্ছে স্কিনের ট্রিটমেন্ট করা অথবা হেয়ারের ট্রিটমেন্ট করা উইথাউট এনি কাইন্ড অফ সার্জারি, নিডল ছাড়া এবং নন ইনভেসিভ টেকনিক দিয়ে আমরা এইগুলোকে সৌন্দর্যটা বৃদ্ধি করে থাকি। ওয়েদার ইট ইজ অ্যাবাউট রিঙ্কল, ফাইন লাইন্স, এজিং, মুখে স্যাগিং আসছে, কালো ছাপ আসছে মুখের মধ্যে, হেয়ার লস হচ্ছে, সব ক্ষেত্রেই কিন্তু আমরা টেক কেয়ার করে থাকি এবং সাধারণ মানুষের কথা কিন্তু মাথায় রেখে বাজেটটাকে আমরা তৈরি করি। ঠিক এই জায়গা থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে বাজেটের বিষয়টা এলেন, এটাই কিন্তু সবার আগে মানুষ ভাবে যে আমার পকেটটাকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো তো, মানে এমন হলো না তো গিয়ে আমি দেখলাম যে অনেক খরচ হয়ে গেল, অথচ ঢুকে পড়েছি, কিছু করাবো কি করাবো না একটা দোনমোনায় ভুগছি, এরকম সিচুয়েশন আসবে না তো? না, একদমই নয়। এখন স্কিন ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট শুধু কিন্তু সেলিব্রিটিরা বা যারা খুব মানে আপার ক্লাস শুধু তারাই করায় না, মধ্যবিত্তরাও করাচ্ছে এবং তাদের কথাও মাথায় রেখে আমরা বাজেটটাকে এমন একটা জায়গায় রেখেছি, বেস্ট ট্রিটমেন্ট কোয়ালিটি অ্যালং উইথ গুড বাজেট। সবাই কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে এবং কে সুন্দর দেখতে না চায়? সবাই এখন চায় যে স্কিনটা যাতে গ্লোয়িং হয়, স্কিনে কোনো দাগ না থাকে, রিঙ্কলসগুলো চোখের তলায় যাতে বোঝা না যায়, এগুলো সবাই চায়। এবং হেয়ার এমন একটা জিনিস যে হেয়ার আমাদের পুরো মুখটাকেই সৌন্দর্যটা তুলে ধরে। তো সেক্ষেত্রে আই থিঙ্ক চুল এবং স্কিনের সমস্যা সবার ক্ষেত্রেই প্রয়োজনীয়। বাজেটটা সেই জায়গাটা দেখেই আমরা মাথায় রেখে করেছি। আচ্ছা, আরেকটা কথা বলছিলেন যে যেখানে একেবারে নিডললেস, এই নিডললেস ওয়েতে কিভাবে এই কাজগুলো করা সম্ভব এবং সেই সঙ্গে মানে এটা কতটা সময় সাপেক্ষ? সময় বলতে আমাদের প্রত্যেকটা, এগুলো তো সেশনের ব্যাপার থাকে, তো মিনিমাম যতটুকু সেশন একটা মানুষের জন্য প্রয়োজন আমরা সেটাই রেকমেন্ড করে থাকি। এই নয় যে যদি আমরা 4টে সেশনে সেই কাজটা করে দিতে পারি সেটাকে বলবো 6টা সেশন। ইট ইজ নট লাইক দ্যাট। 4টে মিনস 4টেতেই আমরা করব এবং পার ডে হয়তো সেটা ওই 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরো কাজটা হয়ে যায়। আর আরেকটা বলছিলাম যে মানে এটা নন ইনভেসিভ যে বিষয়টা বলছিলেন, নন ইনভেসিভ যে নিডললেস যে ব্যাপারটা আমি বললাম, সেক্ষেত্রে আগে যেটা হতো আমরা চুলের ক্ষেত্রে দেখতাম ট্রান্সপ্লান্ট খুব কমন, অনেকেই যাচ্ছে ট্রান্সপ্লান্ট করিয়ে আসছে, বাইরের দেশে যাচ্ছে বা এখানেও বিভিন্ন জায়গা থেকে ট্রান্সপ্লান্ট করাচ্ছে। চুল একটু ঝরে গেলেই মানে গ্রেড 1 থেকে হেয়ার ফল হওয়া শুরু হয়েছে, গ্রেড 5-এ পৌঁছে গেছে, একদম সোজা ট্রান্সপ্লান্টে চলে গেল। সেক্ষেত্রে কিন্তু আমরা স্কিনবি যে এটা করি গ্রেড 4 অবধি, হেয়ার লসের গ্রেড 4 অবধি আমরা কিন্তু খুব সাধারণভাবে মাত্র স্টেম সেল থেরাপি বা পিআরপি যেটা প্লেটলেটস রিচ
প্লাজমা, মানে আমাদের শরীর থেকেই প্লাজমাটা আসছে, এবং এক্সোজোম থেরাপি, এই জিনিস সামান্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমরা হেয়ারটাকে রিগ্রো করিয়ে দিই, এবং সেটা কাইন্ড অফ পার্মানেন্ট। আচ্ছা, অনেক আরও বিষয় জানার আছে আপনার কাছ থেকে, তার আগে একবার ডক্টর ঘোষের কাছে যাই। ডক্টর ঘোষ, ঘোষ ইএনটি ফাউন্ডেশন বাচ্চাদের জন্য কি ভাবছে? সারা ভারতবর্ষ থেকেই বাচ্চারা আসছে যারা নাক বন্ধ, হাঁ করে ঘুমোয়, নাক ডাকে, বারে বারে কাশি হয়, এবং বহু লোক ইনহেলার দিয়েছে দিনের পর দিন অ্যালার্জি বলে, তাদের আমরা ডায়াগনোসিস করেছি আদৌ তারা ইনহেলার দেবার মতো নয়, এবং আমি বিভিন্ন পেডিয়াট্রিক্সের মধ্যেও বলেছি, এবং প্রচুর পেডিয়াট্রিশিয়ান আমাকে যে পাঠায় এখন, এবং আমরা ডায়াগনোসিস প্রপার ডায়াগনোসিস করে এন্ডোস্কোপি করে। কনফিডেন্সের কথা বলছেন, যত বয়স বাড়ছে মানুষের জ লাইন নিয়ে একটা সমস্যা সবসময় থাকে, সেই জায়গা থেকে স্কিন বি কিভাবে উপকার করতে পারে মানুষের? জলাইন এখন একটা খুব বড় ফ্যাক্টর, কারণ এই জায়গাটা আমাদের ডিটারমাইন করে আমাদের বয়সটা। তো সেই ক্ষেত্রে স্কিন বি যেটা করে, আমরা নতুন ধরনের টেকনোলজি, যেগুলো মানে এনার্জি ডিভাইসেস, যেমন হাইফু মিনস হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড, এই আল্ট্রাসাউন্ড দিয়েই কিন্তু আমরা ফ্যাটটাকে সরিয়ে দিতে পারি। তো জ লাইনটা অনেক শেপে চলে আসে, এবং অটোমেটিক এজটা কিন্তু 10 বছর কমে যায়। তার মানে আমরা আজকে ডক্টর ঘোষ বা ডক্টর চক্রবর্তীর সঙ্গে কথা বলে আমাদের স্বাস্থ্যের গৌরব অনুষ্ঠানে যে বিষয়টা বুঝতে পারলাম, যে সব কিছুই ভালো থাকার জন্য চাবিকাঠি আসলে আপনার ভিতরে রয়েছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। স্বাস্থ্যের গৌরব 2025-এ আজকে আমরা কি করে সুস্থ থাকতে পারি, আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা কিভাবে সুস্থ থাকতে পারে, আমাদের বাড়ির যারা বড়, যারা বৃদ্ধ, তারা কিভাবে সুস্থ থাকতে পারেন, সেই সম্ভাবনাগুলোকে নিয়ে আলোচনা করব। আপনার শরীরে আপনারই অজান্তে বাসা বেঁধেছে বড় কোনো রোগ, লক্ষণ ঠিক বলে মনে হচ্ছে না, শরীরে সেটা বেড়ে ওঠার আগেই চলে আসুন অন্বেষণা প্রাইভেট লিমিটেডে। কম খরচে একই ছাদের তলায় সমস্ত সুবিধে দিচ্ছে অন্বেষণা। একেবারে রুটিন চেক আপ থেকে ডায়াবেটিক্স, হার্টের চিকিৎসা সবটাই পাবেন। গাইনোকোলজি, পিডিয়াট্রিস্ট, কার্ডিওলজি বিভাগেও চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে। সমস্ত পরিষেবা একই ছাদের তলায় দিয়ে চলেছে অন্বেষণা প্রাইভেট লিমিটেড। আচ্ছা, সম্প্রতি 100টি বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল শুরু করতে চলেছে তারা। চিকিৎসা ক্ষেত্রে এই বিরাট অবদানের জন্য রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব অন্বেষণা প্রাইভেট লিমিটেডকে জানায় স্বাস্থ্যের গৌরব সম্মান। এবং আজকে এই সংস্থার তরফ থেকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর পি.কে. সিনহা, মেডিকেল অফিসার। আপনাকে স্বাগত স্যার রিপাবলিক বাংলায়। আগামী কিছুক্ষণ আমরা আপনার সঙ্গে থাকব, এবং আজকে আমরা আরও যাকে পাচ্ছি 3 দশক ধরে স্বাস্থ্য পরিষেবার নির্ভরযোগ্য ঠিকানা সুরক্ষা। আন্তর্জাতিক মানের ল্যাব টেস্টের মাধ্যমে রোগের গোড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে এই সুরক্ষা ডায়াগনস্টিক্সের মাধ্যমে। পাশাপাশি এমআরআই, সিটি স্ক্যানের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দিয়ে থাকেন তারা। যে কোনো স্বাস্থ্য পরিষেবার ওয়ান স্টপ ডেস্টিনেশন হতে পারে সুরক্ষা। কলকাতা সহ পূর্ব ভারতের বিরাট খ্যাতি অর্জন করেছে তারা। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে না। চিকিৎসা পরিষেবায় ভবিষ্যৎ বদলাতে বিরাট ভূমিকায় অবতীর্ণ হয়েছে সুরক্ষা। তাদের এই বিরাট অবদানের জন্য রিপাবলিক বাংলার স্বাস্থ্যের গৌরব কুর্নিশ জানায়। আজকে সুরক্ষা ডায়াগনস্টিকের তরফ থেকে আমরা যাকে পেয়েছি, ডক্টর নিপা চৌধুরী, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য সিনিয়র কনসালটেন্ট। উভয়ের সঙ্গে আমি আলোচনা করব। ডক্টর নিপা চৌধুরীকে দিয়ে আমি আজকে শুরুটা করি। দেখুন, আপনাদের এই যাত্রাপথ দীর্ঘ, আমরা নিজেরাও জানি দীর্ঘ পথ আপনারা চলছেন। যখনই আমরা চিকিৎসকের কাছে যাই, তারা বলেন যে আপনি এই টেস্টগুলো করে আনো, আমরা আগে দেখি রিপোর্ট কি আসছে, এবং তারপর আমরা পরবর্তী চিকিৎসাটা শুরু করব বা সেই অনুযায়ী মেডিসিন দেবো। তাহলে মানে এক কথায় কি আমরা এটা ধরে নিতে পারি যে আমাদের আগামীর চিকিৎসা ব্যবস্থা একটা মেরুদণ্ড হয়ে যাচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার করে? এটা কি আমরা ধরে নিতে পারি? অবশ্যই। আপনি যে কথাটা বললেন যে এখন এই আধুনিক সমাজে আমাদের এই যে কোনো আধুনিক চিকিৎসা পদ্ধতির মূল যে ধারণাটা বা মূল বিষয়টা হচ্ছে সঠিক টেস্ট রিপোর্ট এবং সময়োচিত টেস্ট রিপোর্ট। মানে সময় পেতে হবে এবং সেটা সঠিকও হতে হবে, এবং সেইটার জন্যে যে কোনো একটা রুগীর চিকিৎসাটা একটা সমন্বয় হতে হবে একজন ক্লিনিশিয়ান, মানে যিনি ট্রিট করছেন পেশেন্টকে, এবং তার সঙ্গে তার যে রোগটা আছে সেই রোগটা নির্ধারণ করার জন্য যেই জিনিসগুলো আমাদের হাতে আছে, যেগুলো আপনি ল্যাবরেটরি টেস্ট যেগুলো আমরা বলি, সেইগুলো
সুতরাং এই দুটোর একসাথে একটা মিউচুয়াল কম্বিনেশন হলে তবেই একটি রোগের আমরা সঠিক নির্ণয় করতে পারি। এবং সেইখানে অবশ্যই ল্যাবরেটরি টেস্ট এখন দিনে দিনে একটা বড় একটা রোল প্লে করছে, যেখানে আমরা যে কোনো রোগের ব্যাপারে বা যে কোনো রকমের কোনো রকম অসুবিধার ব্যাপারে আমরা সেই সঠিক নির্ণয়টা করতে পারি। সেটা আপনার সব স্তরেই বলতে পারেন। ধরুন কোনো একটা পেশেন্ট প্রথমে যখন কোনো এক ডাক্তারবাবুর কাছে আসছেন, যদি তার মনে হয় যে না এই পেশেন্টের ডায়াবেটিস হতে পারে বা থাইরয়েড সমস্যা হতে পারে, তখন উনি কী করবেন? অবশ্যই একটা টেস্ট লিখবেন। শুধু ক্লিনিক্যাল সিমটমসের উপরে বেস করে কখনোই আমরা এখন আর চিকিৎসা করি না। এবং আমাদের যে নানা রকম ইন্টারন্যাশনাল গাইডলাইন্স হয়ে গেছে, সেখানেও যে কোনো রোগের একটা ক্রাইটেরিয়া অনুযায়ী ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া থাকে, একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থাকে, এবং ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে প্রত্যেকটা ল্যাব টেস্টগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই রকম এবার আপনার পরীক্ষা হলো, তারপরে আপনি যে ডায়াগনোসিসটা ধরুন দিচ্ছেন, নেক্সট হচ্ছে সেটার মনিটরিং। ধরুন আপনার ডায়াবেটিস ডিটেক্টেড হলো, এবার আপনার সুগার কোন লেভেলে থাকছে, ন্যাচারালি আপনার সেই কম থাকছে বেশি থাকছে সেটা নির্ণয় করার জন্য ন্যাচারালি আপনাকে ল্যাব টেস্টের উপর ডিপেন্ড করতে হবে। সেই রকমই আপনার কোনো পেশেন্ট ধরুন খুব ক্রিটিক্যাল আছেন, আইসিইউতে ভর্তি হচ্ছেন, তার কন্টিনিউয়াস একটা মনিটরিং দরকার। তো সেইটার ক্ষেত্রেও আপনি যখন পেশেন্টকে মনিটর করবেন ক্লিনিক্যাল সিমটম, তার সঙ্গে ওনার বায়োকেমিক্যাল বা প্যাথোলজিক্যাল কী কী ফিচার্স আছে সেটার জন্য অবশ্যই রক্ত পরীক্ষা একটা ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা বিষয় বেশ মানে ইন্টারেস্ট হচ্ছে আমাদের, কারণ আমরা তো মানে ওই ব্লাডটা নিয়ে নেওয়ার পর বা ধরুন কোনো সিটি স্ক্যান হচ্ছে, কেউ হয়তো ঘরের মধ্যে ঢুকে গেল বা আল্ট্রাসাউন্ড হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে, ভিতরে ঢুকে গেল, তারপর তো আমরা বুঝতে পারি না, আমরা তো সাধারণ মানুষ। তো এই যারা টেস্টগুলো করেন, রেডিওলজিস্ট যারা থাকেন, মানে তারা মোটামুটি কোন কোন বিষয়গুলোকে নিয়ে এরা যথেষ্ট জ্ঞান রাখেন? মানে চিকিৎসকের থেকে এদের কোনো পার্থক্য রয়েছে কি, নাকি এরা আদতে এক? ধরুন কোনো ব্লাড টেস্টের ক্ষেত্রে যখন এই ব্লাডটা কালেকশন হচ্ছে, সেখানে একজন ব্লাড কালেক্টর, যাকে সায়েন্টিফিক টার্মে ফ্লেবোটমিস্ট বলা হয়, উনি একটা ট্রেনিং নিয়ে এসেছেন, উনি ব্লাড কালেক্ট করছেন। তারপর ওটা ঠিকঠাক গাইডলাইন মেনে আপনার যেই ল্যাবে দেওয়ার সেই ল্যাবে জিনিসটা ট্রান্সপোর্ট করা হলো, যদি সেখানেই হয় সেখানেই টেস্ট হলো। তারপরে এবার ওই ব্লাডটাকে যিনি হ্যান্ডেল করছেন সে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। ওনাদেরও একটা সঠিক শিক্ষা, একটা কোর্স হয় যেটা ওনাদের করতে হয় 2 বছরের, সেই মতন ওনারাই টেস্টটা করছেন। এবং টেস্টটা হওয়ার পরে ইনস্ট্রুমেন্ট থেকে যখন রিপোর্টটা বেরোলো, সেই রিপোর্টটাকে ভ্যালিডেট করা, যে রিপোর্টটা ঠিক আছে কিনা, সেটা ক্লিনিক্যাল কোরিলেশন করে সেটা করছেন ল্যাবের ডাক্তাররা। সকালবেলা বেরোলেন, রক্ত নিলেন, আপনার নিলেন, হয়তো আরও 5 জনের নিলেন, এবং সারাটা দিন কাটিয়ে তারপরে আবার হয়তো বিকেলবেলা তিনি ল্যাবে জিনিসটা পৌঁছে দিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এতে রক্তের থেকে যে উপাদানটা আমার পাওয়ার কথা বা যে টেস্টটা আমার করা দরকার, সেটা কি কোনোভাবে অ্যাফেক্টেড হয়? বলা হয় স্যাম্পল ট্রান্সপোর্ট বক্স বা স্যাম্পল কালেকশন বক্স, এবং ওখানে আপনার সঠিক মাত্রা আইস ব্যাগস থাকে। ওই আইস ব্যাগসগুলো ওই টেম্পারেচারটাকে কন্ট্রোল করে, যাতে ব্লাডটা যেটা আপনার নেওয়া হচ্ছে তার মধ্যে যে প্যারামিটার্সগুলো যেগুলো আমরা অ্যানালাইজ করব, সেটা যতক্ষণ না ল্যাবে পৌঁছচ্ছে ততক্ষণ ওই টেম্পারেচারটা মেনটেন্ড হয়, যাতে কোনো রকমভাবে সেই অল্টারেশনটা না হয়। ডক্টর পি.কে. সিনহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, মেডিকেল অফিসার অন্বেষণা। তার সঙ্গে একটি কথা বলি। ডক্টর, আপনারা মোটামুটি কোন কোন দিকের সুবিধাগুলো দিয়ে থাকেন? মানে আমরা যদি অন্বেষণায় পৌঁছাই, তাহলে আমরা কোন কোন টেস্টের সুবিধাগুলো পেতে পারি? আমাদের যে হসপিটাল আছে, যে ল্যাব আছে ন্যাশনাল শেখপুরা, তার মধ্যে প্রায় সবই টেস্ট আপনি পাবেন 24/7। ইন কেস 24/7 মানে সারা দিন রাত আপনারা পরিষেবা দেন। এটা খুব ভালো একটা বিষয়। এটা খুব কমই সেখানে সে এরিয়া, অ্যাকচুয়ালি ইটস এ রিমোট এরিয়া, সো ইন দ্যাট এরিয়া ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য লোকাল পিপল to do all the tests round the clock, especially when the patient in critical condition come in the night. तो उस समय उन लोगों को टेस्ट करना बहुत जरूरी होता है, बिकॉज विदाउट टेस्टिंग वी कैन नॉट गिव द ट्रीटमेंट। इन दैट क्षेत्र वी आर प्रोवाइडिंग 24/7 राउंड द क्लॉक एंड with the some regional price, as much as low cost we can do, we'll give him the test all the round the clock. अच्छा, एक एग्जांपल हमें देव, कुछ दिन पहले की बात है, पेशेंट अराउंड 28 years मेल, মানে একদমই কম বয়স, 28 বছর বয়সের একটি ছেলে। তো কি হলো যে ওর চেস্ট পেন করছিল, তো চেস্ট পেইন আছে, বুকে ব্যথা হচ্ছে। হ্যাঁ, বুকে ব্যথা হচ্ছিল। ওরা বলছে কীরকম লাগছে জানি না ডক্টর, ও কীরকম লাগছে। তো মেবি সাম ফ্রম আদার ডক্টর্স হি টেকিং সাম অ্যান্টাসিড, প্রবাবলি সাম হি টেকিং সাম কাইন্ড অফ মেডিসিন হি ইজ টেকিং, মোস্ট প্রবাবলি হি ইজ টেকিং অ্যান্টাসিড, বাট দ্য পেন ওয়াজ নট রিলিভ। তো অনেক ক্ষেত্রে বলে গ্যাসের জন্য হচ্ছে। তো আমি ওপিডি বসেছিলাম এই শেখপুরা ব্রাঞ্চে যে আছে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার, যে শেখপুরা আছে চার্চ রোডে, সেখানে বসেছিলাম। সেখানে পেশেন্ট 28 years মেল, তো বুক ব্যথা করছে। সো without a diagnosis, how can I say that this is gas or APD or MI? So
थिंग इज दैट कि वी हैव 24/7 फैसिलिटीज, सो हमने वहाँ पे ECG किया, इको किया, तो আমি কি পেলাম কি ওটা একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাক হয়ে গেছে। That was the anterior wall MI. So it was a big surprise for me that 28 years young male was generally we won't found such cases, but this was only possible because we had the facility in the night. ধরুন রাত্রিবেলা আপনারা ডায়াগনোসিস করলেন যে ছেলেটির হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে ওখানে কি চিকিৎসকও রাখেন? মানে চিকিৎসক বলতে আমি এটা বলতে চাইছি না যে যারা এই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, মানে প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত শুধু তারাই নন, মানে একজন কার্ডিওলজিস্টও কি আপনারা রাখেন? হ্যাঁ, being a medical director of Aninsuna, I tried to provide all the critical care consultant around the clock. Actually কি হয়েছে কি অনেক যে কোনো পেশেন্ট আছে, সো যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যে ডক্টর থাকে ওরা চেক করবে কি কোনটা রোগ আছে। সো সাপোজ হি ফাউন্ড দ্যাট a problem in the central nervous system is there, so accordingly we keep the neuro doctor. If a problem occurs in the heart or heart related issues there, we have the cardiologist. So if the any fracture is there or any road traffic accident is there, so with the multiple trauma is there, so keep accordingly orthopedics and anesthetics around the clock. Suppose if patient come in the labor or we had the urgent delivery emergency, LSCS emergency delivery, urgent delivery emergency মানে হয়তো সেই সময় ডেলিভারিটার প্রয়োজন রয়েছে কোনো প্রসূতি। আমি চেষ্টা করছি কি প্রায় সবই ডক্টর সেখানে থাকে। And this most আচ্ছা, important, এই সমস্ত ডিপার্টমেন্টের ডক্টর আপনারা রাখার চেষ্টা করছেন, মানে সেটা কার্ডিওলজিস্ট হতে পারেন, নিউরোলজিস্ট হতে পারেন, গাইনোকোলজিস্ট হতে পারেন, orthopedics হতে পারেন। আচ্ছা, and ICU is running around the clock. Main thing is ICU, our intensive care unit, we are try to upgrade with the new advances and from around the clock. The thing is that we are just providing service around the clock and with a reasonable rate. So that every class of the people should get the service. আমি ডক্টর নিপা চৌধুরীর কাছে আরেকবার ব্যাক করব। আপনি তখন ব্লাড টেস্ট নিয়ে কথা বলছিলেন, আমার আরেকটা বিষয় তখন মাথায় আসে। ধরুন কিছু রোগের জন্য যে আমরা যে টেস্টগুলো করি না, এই জায়গাগুলোতে অ্যাকিউরেসি আনাটা মানে কতটা দরকার বা কতটা অ্যাকিউরেট হতে পেরেছি আমরা এখনো অবধি? হ্যাঁ, মানে পেট স্ক্যান যেটার কথা আপনি বললেন, মানে সবকটারই এক একটা স্তর আছে, তাই একটা লেয়ার। মানে ইনিশিয়ালি আমরা প্রথমে নিশ্চয়ই কারোর পেট স্ক্যান করি না, প্রথমে আমরা বেসিক যে ইনভেস্টিগেশন যেটা আপনি বললেন যে এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান সেরমভাবে উঠি। প্রথমে আপনার যেরকম আগেকার দিনে যেটা ছিল, যেটা এক্সরে অবধি সীমাবদ্ধ ছিল পুরো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনটা, গ্র্যাজুয়ালি সেটা আলট্রাসোনোগ্রাফিতে হয়েছে, সিটি স্ক্যান, এবং এখন হয়ে গেছে ট্রিপল ফেজ সিটি স্ক্যান, যেটা হচ্ছে 3টে ফেজে আপনার একটা যে কোনো একটা অর্গ্যানের ইমেজকে ক্যাপচার করা হয়। চিকিৎসা বিজ্ঞান হচ্ছে এরকম যেখানে 2 আর 2 কখনোই 4 হয় না। সুতরাং সব কিছুই যে সবসময় ধরা পড়বে অবশ্যই সেটা সম্ভব হয় না, বাট সেটাকে আস্তে আস্তে আমরা আরও বেশি গ্র্যাজুয়াল, সেটা আপনি বলুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন বা মেশিন লার্নিং এখন নতুন যে রকম আসছে, সেগুলো আমাদেরকে আরও বেশি সহায়ক হচ্ছে আমাদের জন্য। ডক্টর পিকে সিনহার কাছে এখান থেকেই যাবো, যে তাহলে আমি অন্তত কথা বলে এটা বুঝতে পারছি যে এই ডায়াগনোসিসগুলো কতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। Suppose just take an example of any cancer, ma'am. Most of the cancer is treated only after getting the diagnosis. We won't start a treatment prior to get it until unless it's not going to affect the nervous system. But suppose a case patient কোমাতে আছে আর অনেক পেশেন্ট আনস্টেবল আছে, সেক্ষেত্রে তো আমাকে তাড়াতাড়ি আপনাকে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। উই উইল নট ওয়েট ফর দ্য রিপোর্ট টু কাম। In that case, we have to apply our some clinical knowledge and we try to correlate the clinical knowledge with the pathological findings. আমি একদম সময় মানে আমার কাছে একদম নেই, তাহলে আমি হয়তো আরও আলোচনা এগিয়ে নিয়ে যেতাম। সময় আমার একদম শেষ লগ্নে শুধু এইটুকুনেই বলবো যে হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা ক্ষেত্রে যেমন আমরা ধীরে ধীরে উন্নত হচ্ছি এবং চিকিৎসকদের উপর নির্ভরশীল হচ্ছি বারংবার, ঠিক তেমনইভাবে এই প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টের উপরেও আমরা ভীষণভাবে নির্ভরশীল হচ্ছি। তার কারণ এটা চিকিৎসাকে একটা অন্য গতি, একটা অন্য দিক খুলে দিয়েছে। যে নিয়মগুলো মেনে চলতে বলা হচ্ছে সেইটুকুনি নিয়ম মেনে চলুন, তাহলে সুস্থ থাকার একটা উপায় আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। ডক্টর তুষারকান্তি ঘোষ, ডিরেক্টর ঘোষ ENT ফাউন্ডেশন, তার হাতে স্বাস্থ্যের গৌরব সম্মান তুলে দেবেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। ডক্টর দৈপিকা চক্রবর্তী, ফাউন্ডার অ্যান্ড ওনার অফ স্কিন বি এস্থেটিক অ্যান্ড ওয়েলনেস, তার হাতে রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব সম্মান তুলে দেবেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব 2025 সম্মান জ্ঞাপন করছে সুরক্ষা ডায়াগনস্টিক্সকে।
রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব 2025 সম্মান জ্ঞাপন করে আরএক্স অন্বেষণা ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিককে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।